স্টক মার্কেট বেশ অনেকটা উঠে যাচ্ছে, আবার সেটা পড়ে যাচ্ছে, এবং যখন পড়ে যাচ্ছে তখন বেশ খানিকটা পড়ে যাচ্ছে, এবং যখন পড়ে যাচ্ছে তাতে করে মানে অসংখ্য বিনিয়োগকারী তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখনই শেয়ারের দামটা বাড়বে তখনই তারা মনে করে যে এখনই ক্যাপিটাল গেইন হবে, সো উই উইল হ্যাভ দ্যাট 15-20% রিটার্ন, ওকে লেটস সেল ইট। এখন পর্যন্ত যে লিস্টেড কোম্পানির বেজ, এটি আপনি কতটা স্যাটিসফাইড? প্রাইভেট সেক্টরে যে কোম্পানিগুলি, যেগুলো লিস্টেড কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোরও দায়িত্ব যদি গভর্নমেন্টকে নিতে হয়, তাহলে তো এটা গভর্নমেন্টের কিন্তু চরম হতাশার জনক একটা ব্যাপার। যে কয়েকটা চেঞ্জ ফাইন্যান্সিয়াল সেক্টরে এই পর্যন্ত হয়েছে, আমি খুব একটা আশাপ্রদ আমার কাছে মনে হয় না। রেগুলেটরের পিছনে রেগুলেটর থাকে, এই রেগুলেটরের পিছনে যে রেগুলেটরটা, এই রেগুলেটরটাকে আমাদের আসলে মানে স্টপ করতে হবে। বিভিন্ন আলোচনায় ডিস্টর্ট হয়ে যে ইনভেস্টর যে লোকসান করলো, এর দায় কে নেবে? স্টক মার্কেটের স্টেডি গ্রোথটাই হচ্ছে সাস্টেনেবল গ্রোথ। ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, দেশের শেয়ার বাজার একটা চরম দৈন্যদশা থেকে বিনিয়োগকারীদের আনাগোনা বেড়েছে, সূচক বেড়েছে প্রায় 1000 পয়েন্টের মতো, সেখান থেকে কিন্তু প্রফিট হচ্ছে। সেই পুরনো একটা বুলিশ যে সেন্টিমেন্ট মার্কেটে আমরা আবার ফিরে আসতে দেখেছি। নতুন নিয়ন্ত্রক সংস্থা, নতুন সরকার, অনেক আশা নিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরে আসছেন। এর মাঝখানে নানা রকমের শঙ্কার কথা কিন্তু আবার উঠে আসছে বিভিন্ন বাজার সংশ্লিষ্টদের আলোচনায়। ফর এক্সাম্পল, যে জাঙ্ক কোম্পানিগুলো স্টকের দাম বাড়ছে। আবার সব কিছু মিলিয়ে আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন একজন ফাইন্যান্স প্রফেসর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন, বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিডসের ফাইন্যান্সের প্রফেসর। তিনি দেশে বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে মাঝে মাঝে ক্লাস নেবেন, এবং তাদের অ্যাডভাইজার হিসেবে তাদের পাঠদান, এডুকেশনাল যে কারিকুলাম সব কিছু ইমপ্রুভ করাবেন। প্রফেসর মুশফিক উদ্দিন, লেটস ওয়েলকাম স্যার। থ্যাংকস ফর জয়নিং আস। আপনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই দেশের শেয়ার বাজার, ওভারঅল ক্যাপিটাল মার্কেট, আপনি নিশ্চয়ই আমাদের সব খবরগুলো দেখেন, বিদেশে থাকলে আমি নিশ্চিত। আমরা নানান সমস্যা নিয়ে তো কথাই বেশি হয়েছে, তো মোটা দাগে আপনি আমাদের এই যে ক্যাপিটাল মার্কেটের যে ফরমেশন স্টেজ বা এখন পর্যন্ত আমরা যতটুকু উঠে এসেছি, আপনি এটাকে ইন এ নাটশেল যদি একটু রিক্যাপ করেন যে আপনার কাছে। ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ তো আসলে খুব একটা সেন্সিটিভ একটা জায়গা, এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্য, বাংলাদেশের জন্য তো বটেই, যে কোনো দেশের জন্য। সুতরাং আমরা যারা অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা করি বা অর্থনীতির ব্যাপারে আমরা যারা একটু সচেতন, তারা সবাই আমরা চাইব যে আমাদের দেশের যে শেয়ার বাজার, এই শেয়ার বাজারটা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক এবং বড় হোক, যাতে করে আমাদের ব্যবসা বাণিজ্যের যে চাহিদা, ফান্ডের যে চাহিদা, এটা যাতে সেটা পূরণ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে যতটুকু পেসে স্টক এক্সচেঞ্জের উন্নতি হওয়ার কথা ছিল, বা যে ডিরেকশন উন্নতি হওয়ার কথা ছিল, যে একটা ইউনিডিরেকশনাল যে একটা প্রোগ্রেস, যে এটা শুধু এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না, সেই আশা বা সেই উদ্দেশ্য আসলে অ্যাচিভ আসলে হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে, সেই 96-এর সময় বা 2000 বা এই বিভিন্ন দশকে আমরা দেখেছি যে স্টক মার্কেট বেশ অনেকটা উঠে যাচ্ছে, আবার সেটা পড়ে যাচ্ছে, এবং যখন পড়ে যাচ্ছে তখন বেশ খানিকটা পড়ে যাচ্ছে, এবং যখন পড়ে যাচ্ছে তাতে করে মানে অসংখ্য বিনিয়োগকারী তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ততে যে হচ্ছে, এতে করে আমাদের বাংলাদেশের মানুষের তো আসলে একটা বৃহৎ একটা অংশ হচ্ছে, তারা এই শেয়ার মার্কেটের উপরেই আসলে তারা নির্ভর করে। সুতরাং তাদের যখন লস হয়, তখন এটা খুবই মানবেতর পর্যায়ে একটা ফলাফল তৈরি করে আর কি। তো সেই কনটেক্সটে আমার মনে হয় যে স্টক মার্কেটের এই যে ওভারঅল যে একটা বিহেভিয়ার, যে এটাকে আমি সাইক্লিক্যাল ঠিক বলবো না, বাট এই যে কখনো কখনো এটা খুব বেশি উঠে যাওয়া বা যখন নেমে যাচ্ছে, সেই নেমে যাওয়াটা প্রলং করা, সেই জিনিসগুলো একটু আমাদের বোঝা দরকার, যে এই জিনিসগুলো কেন হচ্ছে এবং কিভাবে আমরা আসলে এই জিনিসটাকে
এই জিনিসটা থেকে আমরা মানে উত্তরণ ঘটাতে পারি যে হ্যাঁ একটা সব স্বাভাবিক নিয়মে একটা সাইক্লিক্যাল বিহেভিয়ার শেয়ার মার্কেটে থাকবে, এটা উঠবে নামবে, কিন্তু খুব বেশি ওঠা বা খুব বেশি নেমে যাওয়া এবং নেমে যাওয়ার পরে এই নেমে যাওয়ার ফেজটা প্রলং করা, এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমাদের কিছু জিনিস আমাদের আসলে নজর দিতে হবে। তো সেই কনটেক্সট থেকে আমি কিছু কথা বলতে চাই যদি আপনি আমাকে সময় দেন। তো প্রথমত হচ্ছে আমাদের কিছু জিনিস বোঝা দরকার যে স্টক মার্কেটে যে আমরা যে বিনিয়োগ করি, এই বিনিয়োগটা কিন্তু আসলে আমরা করি বা করা উচিত একটা দীর্ঘমেয়াদী মানে দীর্ঘ সময়ের জন্য। এইটা স্টক মার্কেটের বিনিয়োগটা আসলে মূলত আমরা আসলে স্টক কিনে আমরা কোম্পানির মালিক হই। মালিক হলে পরে আমরা কোম্পানির যে লভ্যাংশ, এই লভ্যাংশের একটা ভাগ আমরা পাই এবং আমরা চলমান, যেহেতু কোম্পানি একটা চলমান একটা সত্তা, গোয়িং কনসার্ন, সেই জন্য আমরা যারা মালিক আছি, শেয়ার হোল্ডার যারা আছি, তারাও এই চলমান সত্তার সঙ্গে মিশে যেয়ে তারা দীর্ঘমেয়াদে তারা মালিকানা বজায় রাখবে এবং তারা প্রতিনিয়ত সেই ডিভিডেন্ডগুলি তারা পাবে। এবং যদি না পায় তাহলে তারা কোম্পানির উপরে প্রেশার ক্রিয়েট করবে যে তোমরা ভালো করে বিজনেস করো, তোমরা প্রফিট যাতে হয়, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবে তারা মালিক হিসেবে। তো এইটা হচ্ছে নর্মাল এক্সপেকটেশন। কিন্তু আমাদের দেশের আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের আসলে বেশিরভাগ ইনভেস্টর হচ্ছে রিটেল ইনভেস্টর। আমাদের এখানে পাশ্চাত্যে যেমন দেখা যায় যে অ্যাবাউট 60 to 70% ইনভেস্টর হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যাদের ধৈর্য আছে, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন। কিন্তু আমাদের দেশে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মানে যে ভাগটা, এই ভাগটা বেশ কম। আমাদের এখানে রিটেল ইনভেস্টর আসলে ডোমিনেট করে। রিটেল ইনভেস্টরদের ডোমিনেশনের কারণে যেটা হয় যে বাজারে এক ধরনের অস্থিরতা ক্রিয়েট হয়, তারা আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে না। এখন আপনি বলতে পারেন যে এটা তো তাহলে রিটেল ইনভেস্টরদের দোষ। আমি আসলে ব্যাপারটাকে ওইভাবে দেখি না। এটা রিটেল ইনভেস্টরের দোষ বলা যেতে পারে পরোক্ষভাবে, কিন্তু প্রত্যক্ষভাবে আমরা বলতে পারি না। তাহলে প্রত্যক্ষ দোষটা কার? প্রত্যক্ষ দোষটা আমি বলবো যে আমাদের সরকার এবং নীতি নির্ধারক যারা আছে তাদের। যেমন মনে করেন যে আমাদের ব্যাংক রেট হচ্ছে 10% বর্তমানে, অথবা গভর্নমেন্ট সঞ্চয়পত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে সেই বিনিয়োগে আপনি কমপক্ষে 9%, 10% এবং কখনো কখনো এটা আমি শুনেছি 12% পর্যন্ত মানুষ পেত। এখন আপনি যখন শেয়ারে বিনিয়োগ করবেন, আপনার মিনিমাম যে রিটার্নটা সেটা তো এই 10% বা 12% হবে। এর সঙ্গে আপনাকে এই যে স্টকে ইনভেস্ট করার কারণে আপনি যে এডিশনাল ঝুঁকিটা নিচ্ছেন, এই ঝুঁকির জন্য আপনাকে একটা প্রিমিয়াম নিতে হবে, সেটাকে যোগ করতে হবে। উপরন্তু আমাদের দেশে ইনফ্লেশনের যে হার, এই ইনফ্লেশনের হার তো আপনাকে বুঝতেই পারছেন। তো এই সমস্তকে যদি আমি একসঙ্গে করি তাহলে দেখা যায় যে ইনভেস্টরদের আসলে মানে আমার ক্যালকুলেশনসটা আসলে ভেরি আরবিট্রারি। এটা জাস্ট আমি ফর এক্সাম্পল আমি বলছি, মেবি অ্যাবাউট 20%-এর মতো তাকে আর্ন করতে হবে। এখন এই 20% আর্ন করা এই মার্কেট থেকে, এটা তো আসলে ডিভিডেন্ডের মাধ্যমে সম্ভব না। সুতরাং তাকে ক্যাপিটাল গেইন থেকে এই জিনিসটা আর্ন করতে হবে। সে কারণে হয় কি, তারা বসে থাকে যে কখন শেয়ারের দামটা বাড়বে। যখনই শেয়ারের দামটা বাড়বে তখনই তারা মনে করে যে এখনই ক্যাপিটাল গেইন হবে, সো উই উইল হ্যাভ দ্যাট 15-20% রিটার্ন, ওকে লেটস সেল ইট। এই যে একটা অস্থিরতা তাদের মধ্যে কাজ করে, যে একটা ট্রেন্ডের উপরে যে নির্ভরতাটা, এই ট্রেন্ডের উপর নির্ভরতা তখন থেকে আসে। তো তাহলে কি, এই যে তাদের ভিতরে যে একটা অস্থিরতা, এই অস্থিরতা তাদের কাছে যে ট্রান্সমিট করা হলো, এটা তো গভর্নমেন্টের পলিসি করেনি, ট্রান্সমিটেডটা হচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে তারা যখন এই যে অস্থিরতাটা যে তাদের ভিতরে আসছে, এই অস্থিরতার কারণে মার্কেটে এক ধরনের মানে এক্সট্রা ভোলাটিলিটির কারণে যেটা হচ্ছে যে যখনই তারা শেয়ার মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, তখনই তারা শেয়ারগুলো বিক্রি করা, বা অধিকাংশ শেয়ার হোল্ডার যারা আছে তারা যখন শেয়ারটা বিক্রি করে দিতে চাচ্ছে, তখন একটা ডাউনওয়ার্ড প্রেশার, অবশ্যই এক্সেস সাপ্লাই, ডাউনওয়ার্ড প্রেশার হবে এবং তখন শেয়ার মার্কেটগুলি ফল করে। এই ফল করার কারণে যেটা হচ্ছে, যারা বিক্রি করতে পারলো না সময় মতো, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটা ইস্যু কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই যে শেয়ার মার্কেটটা উপরের দিকে উঠলো, এই ওঠার সময় যে অল অফ এ সাডেন যে একটা বিক্রি করার হিড়িক, এই হিড়িকের মধ্যে কিন্তু প্রচুর মানে বড় বড় যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারাও এখানে পার্টিসিপেট করে। আমি জানি না, তবে আমার ভুল হতে পারে, তবে আমার কাছে মনে হয় যে এখানে এক ধরনের একটা নেটওয়ার্ক ইফেক্ট কাজ করে। যে নেটওয়ার্ক ইফেক্ট হচ্ছে এরকম যে হয়তোবা কিছু সিলেক্টেড যারা ব্যবসায়ী আছে, তারা হয়তোবা দেখলো যে ঠিক আছে, আমরা শেয়ারের দামটা যখন বেশি আছে, তখন আমরা এই সুযোগটা, যেহেতু তারা ইনসাইডার ইনফরমেশনটা তারা পায়, তখন তারা নিজেরাই ইনফরমেশনটা তারা শেয়ার করে তারা একসঙ্গে শেয়ারগুলি ছেড়ে দেয়, যাতে করে মার্কেটটা তখন অল অফ এ সাডেন তারা ফল করে। সুতরাং রিটেল ইনভেস্টর যারা আছে তারা কিন্তু আসলে বিপদগ্রস্ত হয়।
রিটেইল ইনভেস্টরদের কথাই আসলে সবাই বলেন, হুম। কিন্তু তাদের জন্য কি আসলে এখানে আমরা যদি বলি সুযোগের সমতা, ইকুয়াল অপরচুনিটি হুম। এই বাংলাদেশের স্টক মার্কেটে তাদের জন্য কতটা আছে? আসলে ইকুয়াল অপরচুনিটি জিনিসটা পৃথিবীর কোথাও নেই। স্টক মার্কেটে ইকুয়াল অপরচুনিটি নেই, এই কথাটা আমি এই জন্য বলছি, স্টক মার্কেটটা হচ্ছে ইনফরমেশনের খেলা। যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি লাভবান হবে। এখন ইনফরমেশনটা অ্যাকোয়ার করা, সেটাকে অ্যানালিসিস করা এবং সেই অ্যানালিসিসের মাধ্যমে যে যে আউটপুটটা আপনি পাচ্ছেন সেটাকে আম, আম, প্রয়োগ করা বা ইমপ্লিমেন্ট করা, এটা ইনভেস্টরের নিজস্ব দায়িত্ব। এখানে সরকার বা অন্য কারো কোনো দায়িত্ব নাই। এখন সমস্যা হচ্ছে যে সুতরাং সেই কনটেক্সটে আমি বলছি যে এখানে আসলে ইকুয়াল অপরচুনিটি কিছু নেই। যার কাছে বেশি ইনফরমেশন, যে বেশি ইনফরমেশন প্রসেস করতে পারবে সেই অপরচুনিটি বেশি পাবে, এটি স্বাভাবিক। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরকারের বা নীতি নির্ধারক যারা আছে তাদেরকে এটা মেকশিওর করতে হবে যে ইনফরমেশনের ফ্লোটা যেন সবার জন্য ইকুয়াল হয়। এই ক্ষেত্রে আপনি ইকুয়ালিটির কথা বলতে পারেন, যে ইনফরমেশনের ফ্লোটা যেন ইকুয়াল হয়। তো এখন ইনফরমেশনের ফ্লোটা ইকুয়াল হওয়া মানে কি? তাহলে ইনসাইডার ইনফরমেশন যেটা আছে এইটা সব দেশেই আছে, এবং সব দেশে আবার এটাও আছে যে পাশ্চাত্যে জিনিসটা আছে যে ইনসাইডার ইনফরমেশনটাকে কিন্তু আসলে তারা ইললিগাল হিসেবে ধরা হয়, যে একটা পোর্শন হচ্ছে লিগাল, একটা পোর্শন হচ্ছে ইললিগাল। তো এখন এই যে ইনসাইডার ইনফরমেশন, যেটা এই ইনসাইডার ইনফরমেশনটাকে যে কন্ট্রোল করা, এইটা আমার ধারণা রেগুলেটরদের একটা দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে দায়ী করতে পারি যে একটা সার্টেন গ্রুপ অফ পিপল এই ইনফরমেশন তারা পাচ্ছে, এটা বাস্তব সত্য কথা, এটাতে লুকানোর কিছু নেই, এটা সবাই জানে। সুতরাং আমি খুবই কনফিডেন্ট এই ব্যাপারে যে একটা সার্টেন গ্রুপ অফ পিপল, দে আর টেকিং দ্যাট ইনফরমেশন অ্যাডভান্টেজ অ্যান্ড দে আর ইউটিলাইজিং দ্যাট অ্যাডভান্টেজ টু গেইন আউট অফ দ্যাট অ্যাডভান্টেজ at the cost of the loss of the general people who are in the second layer of the information flow or third layer of the information flow. So এই দিক থেকে আমার মনে হয় যে সরকারের কিছুটা করণীয় বা রেগুলেটরদের কিছুটা করণীয় আছে, ইনসাইডার ইনফরমেশন ইনফরমার যারা আছে তাদেরকে রেগুলেট করা। রেগুলেটরি এনভায়রনমেন্ট বা যেহেতু আমরা ঢুকতে যাচ্ছি আলোচনায়, যে একটা সময় ছিল যেখানে আমরা খুব ন্যাক্কারজনক উদাহরণ দেখেছি যে মার্কেটের ব্যাড প্লেয়ার থাকে, তাদের সাথে কোনাইভেন্স হয় হচ্ছে আপনার পলিটিক্যাল বা রেগুলেটরি যে অফিসিয়ালস তাদের, এবং আপনি জানেন সবই। এখন একটা এই যে নতুন সরকার এসছে, তারা সুশাসন বা আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু খুবই একটা যে নটোরিয়াস যে কন্ট্রোল মেকানিজম চালু হয়েছিল, যে আপনি জানেন নিশ্চয়ই যে একটা লেভেলের পরে যখন সূচকটা ওঠে, এই যে স্মল ইনভেস্টররা লস করে, খুবই পেইনফুল দেখতে হয়। তো আসলে এটা দেখার দরকার নাই যে স্টক মার্কেট একটা লেভেল পর্যন্ত উঠলে আসলে এটাকে যে কোনোভাবে থামানোর চেষ্টা সরকারের সব মহল থেকেই কিন্তু আমরা হতে দেখেছি। আবার যখন এটা মার্কেট তার স্বাভাবিক রিঅ্যাকশনে যখন কারেকশনে যায়, সেটিও আবার একটা লেভেলে অ্যারেস্ট করার জন্য আপনার ফ্লোর প্রাইস দেওয়া, এটি সেটি করা। তো এখন ডিরেগুলেশনসের একটা নিশ্চয়ই আমাদের ডিরেগুলেশনস লাগবেই, আদারওয়াইজ এটা ফাইন্যান্সিয়াল মার্কেট থাকবে না। তো যে ড্রাইভগুলো এখন নেওয়া হচ্ছে, আপনি এগুলোকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এই ফ্লোর প্রাইস বা সার্কিট ব্রেকার, এই জিনিসগুলি আসলে আছে পাশ্চাত্যের উন্নত যে স্টক মার্কেটগুলি সেখানেও এগুলো আছে। এবং ফ্লোর না, নিশ্চয়ই সার্কিট ব্রেকার বা ধরুন ফ্লোর প্রাইস, যে এর নিচে আসলে নামা যাবে না, এই ধরনের যে ফর দ্য ডে, বাট মানে আনটিল ফার্দার নোটিস এই প্রাইসে আটকে রাখা, এটি তো এক্স্যাক্টলি। কিন্তু আমাদের এখানে তো সেটা হয়েছে। তো এখন এই জিনিসগুলি পাশ্চাত্যের ভালো ভালো বড় বড় মার্কেটও আছে, এবং ইনফ্যাক্ট এগুলো ওখানেই ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আসলে কিছু মানে এক্সেপশনাল ইভেন্টের কারণে। যখন ধরেন কোনো একটা এক্সেপশনাল ইভেন্ট হয় একদিনে, সে ফর এক্সাম্পল ইউএস ইনভেশন অফ ইরাক অন ইরাক, এই ধরনের যে, অথবা কোভিড-19, এই ধরনের যে সমস্ত ইভেন্ট হঠাৎ করে একটা দিনে দেখা গেল যে সিগনিফিকেন্টলি ড্রপ করছে বা সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে কোনো একটা কারণে, এইগুলাকে মানে কন্ট্রোল করার জন্য এই জিনিসটা। কিন্তু স্বাভাবিক নিয়মে যখন কোনো সিগনিফিকেন্ট ইভেন্ট যখন নাই, স্বাভাবিক নিয়মে যখন মার্কেট চলবে, এবং এই জিনিসগুলো কিন্তু ইম্পোজ করা হয় বড় জোর 48 ঘন্টার জন্য, কিন্তু আমরা এখানে দেখি যে এটা খুব ফ্রিকোয়েন্টলি জিনিসগুলোকে ব্যবহার করা হচ্ছে। প্রায় 4 বছর পরে আপনার এই যে বেক্সিমকো, ইসলামী ব্যাংক, এই শেয়ারগুলোর ফ্লোর প্রাইস উঠেছে। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলোতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে এতে করে হয় কি, মার্কেটের লিকুইডিটি মানে ক্ষতিগ্রস্ত হয়। এখন আমি জানি না, আমাদের দেশে হয়তো বা মার্কেট লিকুইডিটির কথা বললে অনেক কথা মনে করবেন যে এক্সট্রা ফান্ড ইনজেক্ট করা। আসলে স্টক মার্কেটের লিকুইডিটি কিন্তু আসলে এক্সট্রা ফান্ড ইনজেক্ট করাকে বোঝায় না। স্টক মার্কেটের লিকুইডিটি মানে হচ্ছে যে আপনি যতটা সম্ভব কম সময়ে
একটা ন্যায্য প্রাইসে যে স্টকের যে রিয়েল যে ইন্ট্রিনসিক ভ্যালু, এই ইন্ট্রিনসিক ভ্যালুতে যেন আপনি খুবই অল্প সময়ের ভিতরে শেয়ারটা বিক্রি বা আপনি কিনতে পারেন, এটি হচ্ছে মার্কেট লিকুইডিটি। ঠিক আছে, এখন আপনি যদি একটা সার্টেন প্রাইসে এটা যদি ফ্লোর প্রাইস দিয়ে দেন, দেন ইট ইজ নট দ্য রিয়েল প্রাইস। সো আপনি যখন ওই প্রাইসে সেল বা বাই করবেন, আপনি তো রিয়েল প্রাইসে বাই বা সেল করতে পারছেন না, তার মানে হচ্ছে আসলে মার্কেট কিন্তু লিকুইডিটি হারালো। ঠিক আছে, তো সুতরাং আমরা যখন এই যে রেগুলেশনসগুলো যে আমরা দিচ্ছি, রেগুলেশনসগুলো দেওয়ার কারণে মার্কেটের লিকুইডিটিটাকে আমরা নষ্ট করছি। লিকুইডিটিটাকে যদি আমরা নষ্ট করছি, তাহলে যারা অ্যানালিস্ট আছে, অ্যানালিস্ট তো আসলে তাদের কোনো কাজ নেই, কারণ তারা অ্যানালিসিস করে যে প্রাইসটা বের করবে, ইন্ট্রিনসিক ভ্যালু, মার্কেট ভ্যালু হবে তার থেকে অনেক কম অথবা অনেক বেশি। তো সুতরাং ওই অ্যানালিসিসের কোনো দরকার নেই। ইভেনচুয়ালি আমরা কি করছি, ইভেনচুয়ালি রিটেল ইনভেস্টর যারা আছে তারা ট্রেন্ডের দিকে ঝুঁকে যাচ্ছে। গত 2 দিন বা 3 দিন বা 4 দিন দাম বেড়েছিল, ওকে এখন কেনো। গত 3-4 দিন দাম কমেছিল, ওকে এখন কেনো। এইটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ এইটা মিন করে যে মার্কেট আসলে ভেরি উইক ফ্রম এফিশিয়েন্ট মার্কেট। আমাদের যে মার্কেট আজকে এত বছর হয়ে গেল, এই মার্কেট যদি এখনো উইক ফ্রম এফিশিয়েন্ট থাকে, তাহলে তো আসলে আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনি ইনফরমেশন এজ নিয়ে কথা হচ্ছিল আমাদের, আর নতুন রেগুলেটর বা এই যে বর্তমান অর্থমন্ত্রী তারা যে ডিরেগুলেশনসের কথা বলছেন, কিছু মানে রোল ব্যাক করা, যে অনেকটা পাপের প্রায়শ্চিত্ত করা, যদি আমরা বলি যে স্টক এক্সচেঞ্জ তার কাজ একটা, রেগুলেটরের কাজ আরেকটা। দেখা গেছিল যে সবকিছু রেগুলেটর তার হাতে নিয়ে নিয়েছে, আবার রেগুলেটরের যে কাজগুলো সেগুলো আবার নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, যে আই মিন স্টক মার্কেটে এটা হবে কি হবে না, let the prime minister decide, not the finance minister or nor the securities regulator. তো ডিরেগুলেশনসের পার্ট হিসেবে এখন একটি কথা নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলছেন যে যে লিস্টেড কোম্পানিগুলোর উপরে আননেসেসারি কমপ্লায়েন্স বার্ডেন চাপিয়ে দেওয়া হয়। হয়তো এখানে অনেক বেশি কমপ্লায়েন্স বার্ডেন আছে, কিন্তু একটি ঘোষণা তারা দিয়েছেন যে যে আপনার কোয়ার্টারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো, সেখান থেকে এটির অব্লিগেশন তুলে দেওয়া হবে, তার বদলে একটা কনডেন্সড যে ইন্টারিম স্টেটমেন্ট সেটি চালু করা হবে। তো এতে কোম্পানির খরচ বাঁচবে, তার হ্যাসেল বাঁচবে। আরেকটি কথা তারা বলছেন যে নিয়ন্ত্রক সংস্থা এই যে ফুল ডিসক্লোজারের উপরে আবার ফার্দার কোয়েরি দেয়, সেটিও বন্ধ হবে। তো আসলে আপনি কি এটা সাপোর্ট করেন কিনা, বা এমপিরিক্যাল এভিডেন্স কি বলে? অবশ্যই না, আমি এটা সাপোর্ট করি না। তার আগে আমি জাস্ট একটি কথা আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম। এই যে ফ্লোর প্রাইসের ব্যাপার যে আপনি বলতে চাচ্ছেন, আমরা যে আলাপ করলাম, এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ফ্লোর প্রাইসের যে ব্যাপারটা এসেছিল, এটা আসলে এসেছিল নিয়ন্ত্রক সংস্থার যারা মানে নিয়ন্ত্রক ছিলেন যারা, তাদের আসলে নিজেদের সম্মান বাঁচানোর জন্য, যেন এমন না হয় যে মার্কেট পুরোপুরি ক্র্যাশ করেছে। ঠিক আছে, সেই জন্য একটা থিওরিটিক্যাল পজিশন বজায় রাখা, যে না ঠিক আছে মার্কেট এর নিচে আর যাচ্ছে না, সুতরাং আমি আসলে একজন ভালো নিয়ন্ত্রক। এই যে ব্যক্তিগত স্বার্থ, এই ব্যক্তিগত স্বার্থের কারণে মার্কেটটাকে জিম্মি করা, এই টেন্ডেন্সি কিন্তু আমাদের আগে ছিল এবং এখনও আছে। এবং আমার মনে হয় যে এই ধারাবাহিকতাটার কারণেই এই আপনি যে প্রসঙ্গটা এখন তুললেন, যে আপনার এই যে রিপোর্টিংয়ের যে ব্যাপারটা, কোয়ার্টারলি রিপোর্টিংয়ের জায়গায় আমরা সেমিনাল রিপোর্টিংয়ে আমরা যাচ্ছি, আমার ধারণা just to make those people popular to the listed companies, ঠিক আছে। কিন্তু আসলে আইডিয়ালি আসলে এটা কিন্তু হওয়া উচিত না। হ্যাঁ, আপনি যদি আপনার যদি মনে থাকে, সারবানিস-অক্সলে অ্যাক্ট যখন ওটা 2004-এ যখন 2002 বা 2004 এটা যখন ইন্ট্রোডিউস করা হলো, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইউএস থেকে শুরু হয়েছিল, পরে এটা সবাই আসলে অ্যাডপ্ট করে নিয়েছিল। এক্সেসিভ আপনার কমপ্লায়েন্সের একটা ব্যাপার ছিল, এটা আসলে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার এই জিনিসটা হয়েছিল। তো এখন তখন এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, এবং তারা কিন্তু এই রিসার্চার এই প্রসঙ্গটা তুলেছিল যে এত কমপ্লায়েন্সের কারণে তো কোম্পানির কস্ট বেড়ে যাচ্ছে, সুতরাং এত কস্টের এগেনস্ট যে বেনিফিট আমরা পাবো, সেটাকে আসলে এই কস্টটাকে আউটওয়েট করবে কিনা। সুতরাং প্রশ্ন উঠেছিল, কিন্তু ইভেনচুয়ালি রিসার্চে দেখা গেছে যে আসলে যে কস্টটা হচ্ছে তার তুলনায় যে বেনিফিট পাচ্ছে ইনভেস্টররা, এটা অনেক গুণ বেশি। যে কারণে কিন্তু সারবানিস-অক্সলে অ্যাক্ট কিন্তু এখনও আছে, এবং কমপ্লায়েন্স কিন্তু আসলে ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি আমাদের দেশের এটার কথায় আপনি আসেন, যে আপনি দেখেন আমাদের রিটেল ইনভেস্টররা তো আসলে, যদি আসলে আইডিয়ালি যদি আমরা চিন্তা করি, রিটেল ইনভেস্টররা আসলে কি করে, তারা ইনফরমেশন কালেক্ট করে তারা
কোম্পানির যে শেয়ারগুলি আছে সেই শেয়ারগুলোর ফান্ডামেন্টাল একটা অ্যানালিসিস করবে, করে তার একটা ইন্ট্রিনসিক ভ্যালু বের করবে, যে ধরেন একটা শেয়ারের দাম, তাদের যে ডিভিডেন্ড দিচ্ছে, তাদের যে ইনকামের প্রেডিকশন আছে, তাদের যে ক্যাশ ফ্লো প্রেডিকশন আছে, বেসড অন অল দিস থিংস দে উইল ইউজ ডিফারেন্ট সর্ট অফ মডেলস, and then after using those models they will determine a sort of value. Let's say that the value is ধরেন 10 টাকা হলো, এখন তারা দেখলো যে কোম্পানির মার্কেটের যে শেয়ার প্রাইস, এই শেয়ার প্রাইসটা হচ্ছে ধরেন 8 টাকা, ঠিক আছে, তাহলে মার্কেটে এটা আন্ডার ভ্যালুড, তাহলে সে কি করবে, সে খুব দ্রুত ওই শেয়ারগুলি কিনবে, যেহেতু এটা আন্ডার ভ্যালুড, সেটা সে যদি কিছুদিন হোল্ড করে, এটা সে 10 টাকা, যেহেতু ইন্ট্রিনসিক ভ্যালু 10 টাকা, সুতরাং এটা 10 টাকা বা তার উপরে যাবে। সো ইভেনচুয়ালি ইন দ্য লং রান দে উইল আর্ন সাম ক্যাপিটাল গেইনস। আর যদি তারা দেখে যে কোম্পানির 10 টাকা ভ্যালু তারা পাচ্ছে কিন্তু শেয়ারটা বিক্রি হচ্ছে 15 টাকায়, তাহলে অবশ্যই সে ওই শেয়ার যদি তার কাছে থাকে তাহলে সেটা সে অফলোড করে বিক্রি করবে। এই তো এখন এই জিনিসগুলো তো তাকে, এই যে পোর্টফোলিও যে রিব্যালেন্সিং, এই রিব্যালেন্সিংটা তাকে প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন তাকে রিব্যালেন্সিং করতে হবে। এখন প্রতিদিন রিব্যালেন্সিংয়ের জন্য তার যত বেশি ইনফরমেশন ফ্লো হবে তত তার জন্য সুবিধা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে কোয়ার্টারলি যে রিপোর্টিং ছিল, এই কোয়ার্টারলি রিপোর্টিংটা ভালো ছিল, এটা মানুষের কাছে ইনফরমেশন অ্যাভেলেবল ছিল, এটি আছে এখনো, জাস্ট অ্যানাউন্সমেন্ট হিসেবে আসছে। হ্যাঁ, আমি যদি বলি যে যদি এটা চেঞ্জ করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে মানে হ্যাঁ, মানে অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে ইট কুড বি ইজিয়ার ফর দেম, কিন্তু আমি যেটা বলেছি যে আসলে শেয়ারের ভ্যালু আসে হচ্ছে ইনভেস্টরদের পার্সপেক্টিভ থেকে, এটা হচ্ছে অনেকটা বিহেভিয়ারাল ফাইন্যান্সের একটা পার্ট, যে হাউ ইউ আর ক্রিয়েটিং ইম্প্যাক্ট অন দ্য ইনভেস্টার্স বিহেভিয়ার। এখন সেই বিহেভিয়ারকে যদি আপনি ইনপুট না দেন, ইনফরমেশনের ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করে, তাহলে তো আসলে আপনি তাদের কাছ থেকে প্রপার বিহেভিয়ার আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভ যদি নেওয়া হয়, একটু সেকেন্ড থট দেওয়া উচিত। আমার মনে হয় যেটা না করাটা বেটার। মানে আমি যদি আমার মতামত যদি আপনি জানতে চান, তাহলে আমি বলবো যে উই শুড স্টে উইথ কোয়ার্টারলি রিপোর্টিং রাদার দেন গোয়িং ফর সেমি-অ্যানুয়াল রিপোর্টিং। আরেকজন প্রফেসর রিসেন্টলি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে ফর এক্সাম্পল মার্চ মাসে যে আপনার বা ডিসেম্বর মাসে যে 6 মাস পর পর যদি আমরা বলি যে একটা জুন ক্লোজিং কোম্পানির ডিসেম্বর রিপোর্ট এসছে, নেক্সট তার ফাইন্যান্সিয়াল ডিটেলসগুলো জানতে আমার আরও 6 মাস ওয়েট করতে হচ্ছে, ওয়েদার তার ইনসাইডাররা বা আমরা যদি তার অডিটরের কথা বলি, ইনসাইডার্স এক কথায়, তারা প্রতি মাসের সেল কত, কস্ট কম্পোনেন্টগুলো কি, সব কিছুই তারা জানছেন। তো 6 মাস পরে জানুয়ারি মাসের যে বিজনেসের আপডেট পাওয়া, এটি একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য, আপনি একজন প্রফেসর, একজন হয়তো জার্নালিস্ট, একজন ডক্টর, একজন ফার্মার, 6 মাস পরে এই ইনফরমেশন দিয়ে আসলে সে কতটা ইকুয়াল অপরচুনিটি? না, মোটেও লাভবান হবে। আপনি দেখেন এখানেই আসলে প্রবলেম। আমরা আসলে স্টক মার্কেটে একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আমরা মনে করি যে আমরা শেয়ার কিনবো, তারপরে কিছুদিন রাখবো, দামটা বাড়বে, আমরা বিক্রি করে দেবো। এর বাইরে কিন্তু আমরা আসলে কিছু চিন্তা করি না। আইপিও আসবে, আইপিও থেকে আমরা শেয়ার নিব, হোল্ড করব, বেশি দামে বিক্রি করবো, এর বাইরে কিন্তু চিন্তা করি না। আপনি দেখেন এই শেয়ার মার্কেটের ফার্দার ইমপ্লিকেশনসগুলো কি? শেয়ারটা ট্রেডিং হবে, শেয়ারের প্রাইস বাড়বে, এবং আজ থেকে 5 বছর পরে, আইপিওর 5 বছর পরে যদি ওই কোম্পানিটার ফার্দার কোনো ফান্ডিং লাগে, তাকে যদি এডিশনাল শেয়ার যদি ইস্যু করতে হয়, যেটাকে আমরা সিজেন্ড ইকুইটি ইস্যু বলি, এই সিজেন্ড ইকুইটি ইস্যু যখন তারা করবে, তখন শেয়ারের প্রাইস যখন বাড়বে, 100 টাকা শেয়ার যখন 1000 টাকা হবে, তখন তাকে কিন্তু অনেক কম নাম্বার অফ শেয়ারস, নতুন শেয়ার ইস্যু করে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফান্ড সে পাবে, তাই না? তো এখন এটা তো কোম্পানিরই দায়িত্ব। আপনি এখন চিন্তা করেন যে একটা কোম্পানির যদি 100 কোটি টাকার ফান্ড দরকার হয়, তাহলে তার ইনিশিয়াল যে শেয়ার ভ্যালু ছিল সে অনুযায়ী যদি 1 টাকা করে যদি ভ্যালু থাকে, তাহলে 100 কোটি শেয়ার তাকে ইস্যু করতে হয়েছে। এখন যদি ওটা যদি 2 টাকা করে হয়, তাহলে তাকে 50 কোটি শেয়ার ইস্যু করলেই তো তার হয়ে যাচ্ছে। এটা তো কোম্পানির লাভ। এখন যে কস্টের কথা তারা বলতেছে যে তারা কমপ্লায়েন্স করতে হলে কস্ট বাড়বে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাড়বে, সেই কস্টের তুলনায় এই যে বেনিফিটটা তারা যে পাচ্ছে, যে 50 কোটি শেয়ার তারা কম ইস্যু করে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফান্ড পাচ্ছে, দুটাকে আপনি কম্পেয়ার করেন, আপনি নিজেই আপনি এটা অ্যান্সার পাবেন যে আমি কি বলতে চাই। ইনফ্যাক্ট যদি কোয়ার্টারলি স্টেটমেন্ট পাবলিশ করা না লাগে, একটা কনডেন্সড রিপোর্ট দেওয়া হয়, তো আপনার কি ধারণা যে কোনো লিস্টেড কোম্পানি তার অ্যাকাউন্টস বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে লোক কমাবে? আমার মনে হয় না, ডেফিনেটলি না। আর জিনিসটা হচ্ছে যে মানে এইগুলো হচ্ছে একটা এক ধরনের মোরাল অব্লিগেশনস, যে আমি যদি একটা কোম্পানির ম্যানেজমেন্ট হই, তাহলে আমার মোরাল অব্লিগেশন হচ্ছে আমি মানে রিয়েল অথেন্টিক ইনফরমেশন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি
শেয়ার হোল্ডারদেরকে আমি কমিউনিকেট করব, ঠিক আছে? এবং এটা যখনই তারা চাবে আমি তখনই তাকে দিব। এটা হচ্ছে আমার মরাল অব্লিগেশন। এখন আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি আমার সময় নেই, আপনি যদি এটাই করেন তাহলে তো আসলে আপনি ইউ আর নট এ রিয়েল ম্যানেজার, ইউ আর নট শেয়ার হোল্ডার ফ্রেন্ডলি ম্যানেজার, সো ইউর এক্সিস্টেন্স ইজ ইন কোয়েশ্চেন। আমাদের এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লিস্টেড আছে, আপনি দীর্ঘদিন দেশের বাইরে, এর মধ্যে কিছু ব্লু চিপ আছে, কিছু আবার যেগুলোকে জাঙ্ক বলা হয়, অপারেশনসে নাই, হয়তো তার কিছু অ্যাসেট পড়ে আছে। এগুলো যে আপনার আমাদের যেহেতু আপনার ব্যাংক্রাপসির প্র্যাকটিস নাই বা কর্পোরেট ট্রেডিং নাই, তো এই অ্যাসেটগুলো আসলে কেউ যে দায়িত্ব নিয়ে টেক ওভার করবে বা এখানে শেয়ার হোল্ডারদের যে আপনার ডেমোক্রেটিক রাইট, এজিএমে বলি বা বোর্ডে সিট পাওয়া নিয়ে বলি, সেটিও খুব একটা উন্নত বিশ্বের মতো না, ইভেন যেটা ইন্ডিয়াতেও আছে। তো এখন পর্যন্ত যে লিস্টেড কোম্পানির বেজ, এটি আপনি কতটা স্যাটিসফাইড? আমি আসলে খুব বেশি স্যাটিসফাইড না, কারণ হচ্ছে আমাদের এখানে আইপিওতে বেশ ইরেগুলারিটিস হয়েছে। আগে আপনারাও জানেন, সবাই জানে, পত্রিকা মারফত আমরা সবাই জানি, এবং কারা এটার সাথে ইনভলভ ছিল আমরা তাও জানি। এবং তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে এই কোম্পানিগুলি আইপিও হওয়ার পরে তারা আসলে তেমন ভালো কিছু করতে পারেনি, অল্প হাতে গোনা 2-1টা কোম্পানি ছাড়া মেজরিটি কোম্পানি দে আর ফেইল্ড কোম্পানিজ। এদের ভবিষ্যৎটা আসলে কি? এদের ভবিষ্যৎটা আসলে আনলেস দেয়ার ইজ এ সর্ট অফ গভর্নমেন্ট সাপোর্ট, তারা তো আসলে উঠে দাঁড়াতে পারবে না, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে যে আমরা যদি গভর্নমেন্টকে যদি পাবলিক সেক্টরে প্রাইভেট সেক্টরে যে কোম্পানিগুলি, যেগুলো লিস্টেড কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোরও দায়িত্ব যদি গভর্নমেন্টকে নিতে হয়, তাহলে তো এটা গভর্নমেন্টের জন্য চরম হতাশার জনক একটা ব্যাপার। কারণ স্টক এক্সচেঞ্জ থাকে কেন? যাতে করে সে সেলফ সাফিসিয়েন্ট হয়, সে নিজে থেকেই তার কাজের মাধ্যমে একটা ক্রেডিবিলিটি অর্জন করে সে মার্কেট থেকে ফান্ডটা তুলবে। এখন এই যে প্রসেসটার মধ্যে রেগুলেটরদের গাফিলতির কারণে বা তাদের দুর্নীতির কারণে, ইমরালিটির কারণে এমন কিছু জিনিসকে তারা পারমিশন দিয়েছে যে তারা সেই কোম্পানিগুলি মুক্তব্য পড়েছে। এখন আমার কাছে মনে হয় যদি সত্যিকার অর্থে আমাদের আগত বা এখন বর্তমান বা আগত যারা রেগুলেটর আছে, তারা যদি এই ব্যাপারটাকে মানে আসলে সিরিয়াসলি দেখে এবং খুব মানে মরাল ওয়েতে যাতে যদি তারা স্ক্রিন আউট করে যে এখন থেকে যত নতুন কোম্পানি আসবে সেই কোম্পানিগুলোকে তারা প্রপারলি স্ক্রিন করবে এবং জেনুইন কোম্পানিগুলোকেই তারা আইপিওতে আনবে, আদারওয়াইজ তারা করবে না, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমাদের সমাধান আমাদের হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেখেন এই যে ব্যাংকগুলো যে মার্জ হলো, তাই না? এই যে 5টা ব্যাংক মার্জ হলো এবং একটা পর্যায়ে আমি শুনেছি যে এই কোম্পানিগুলির যে এই শেয়ার মূল্যকে মানে জিরো করে দেওয়া হয়েছে এবং এই ডিরেক্টিভটা সেন্ট্রাল ব্যাংকের থেকে। আপনি দেখেন এটা একটা ফানি একটা ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে মানি মার্কেটের রেগুলেটর, আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর। তাদের সিকিউরিটির ভ্যালু কি হবে না হবে এটার এখতিয়ার তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। সেন্ট্রাল ব্যাংক কেন এটার ভিতরে নাক গলাবে? আমি এই জিনিসটা ইনফ্যাক্ট ভ্যালু কি হবে সেটাও আসলে সিকিউরিটিজ যে রেগুলেটর তারও না, এটা আসলে আলটিমেটলি ইনভেস্টরদের কল। অফকোর্স, হ্যাঁ, বাট সার্টেনলি উইথ দ্য কনসালটেশন উইথ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এখানে কে আসতেছে? সেন্ট্রাল ব্যাংক এসে একটা কিছু বলে দিল। আমাদের এই জিনিসটাও কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা যে ইনস্টিটিউশনসগুলো আছে, ইনস্টিটিউশনসগুলোর ইন্ডিপেন্ডেন্স যেমন প্রয়োজন, অ্যাট দ্য সেম টাইম তারা কোঅর্ডিনেটেড ওয়েতে তারা যে কাজ করছে, একজন আরেকজনের উপরে দখলদারিত্ব না করা, ঠিক আছে, ওভাররাইড না করা একজনের, তারা কোঅর্ডিনেট করবে, একজন একজনের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, নট অ্যাজ এ সাবস্টিটিউট। এইটুকু সেন্স আমাদের কবে হবে আই ডোন্ট নো, বাট এটা হইতে হবে। এই ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং আমাদের যেমন করতে হবে এবং তাদের রেসপন্সিবিলিটি, তাদের জুরিসডিকশন, এটাও তাদের বুঝতে হবে। আপনি যে পয়েন্টগুলো রেজ করছেন এগুলো কিন্তু আলোচনায় আসছে, নিয়ন্ত্রক সংস্থা, সরকার, ফাইন্যান্স মিনিস্টার প্রত্যেকেই বলছেন। তো এখন একই রকমের ভালো কথা দিয়েই আসলে শুরুটা হয় যে আমরা যদি 2010 সালের যে সেই নটোরিয়াস বাবল সেটার কথা বলি, যে অনেক অপটিমিজম, নতুন সরকার, দেশ জাতি নিয়ে, হ্যাঁ, পুরনো জরাজীর্ণ জিনিস থাকবে না, ডিজিটাল বাংলাদেশ হবে, তারুণ্য নির্ভর হবে, অনেক কথাই ছিল তখন। অল্প কিছু শেয়ার জাস্ট সেন্ট্রাল ব্যাংক তার এন্ডে ব্যাংকগুলোকে আপনার যে ছেড়ে দিয়েছে যে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, অ্যান্ড এই যে আপনার সুপারভিশনের যে ঘাটতিটা, ওভারসাইট ছিল না, দ্যাট ক্রিয়েটেড দ্য বাবল। প্রচুর ম্যানিপুলেশন হয়েছে। একটা রিপোর্ট হয়েছিল, সরকার
রাজনৈতিকভাবে সেই রিপোর্টটা পাবলিক করতে দেয়নি, ইব্রাহিম খালেদ রিপোর্ট। তো এখনো কি আমাদের স্টক মার্কেটের ইকুইটি বেজ সেরকম হয়েছে যে লাইক যদি এখন সব মানুষ আবার এই শেয়ার মার্কেটে টাকা নিয়ে আসতে থাকে, হ্যাঁ, এখানে একটা এই যে সেম স্টোরিটা রিপিটেশন হবে না, এটা কিভাবে মানে আমাদের প্রিভেন্ট করতে হবে? এইখানে আমার একটা মানে খুবই মানে জোরালো একটা রিকোয়েস্ট আপনার মাধ্যমে থাকবে। সেটা হচ্ছে আমাদের দেশটা যে আসলে আমরা কি আসলে সিভিল ল কান্ট্রি নাকি কমন ল কান্ট্রি, এই জিনিসটাই তো আসলে আমরা জানি না। আমাদের যে ইকোনমিক সিস্টেমটা, এটা কি সিভিল ল ফলো করে নাকি কমন ল ফলো করে। আমি প্রসঙ্গটা এই কারণে তুললাম, সেটা হচ্ছে যে যদি আমরা মনে করি বা আমরা অনেকটা মানে কাগজে কলমে এক্সপ্লিসিটলি আমরা বলি যে আমরা আসলে কমন ল কান্ট্রি। কমন ল কান্ট্রির একটা মূল বিষয় হচ্ছে যে এখানে আপনার ইনস্টিটিউশনসগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, এখানে গভর্নমেন্টের যে ইন্টারভেনশন এই জিনিসটা হবে খুবই কম, এবং যেটা আমরা দেখি, আমরা কাগজে কলমে দেখি এটা। এবং কমন ল কান্ট্রি একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রপার্টি রাইট এবং ইনভেস্টর প্রোটেকশন ভেরি হাই হবে। তো এই যে ইনভেস্টর প্রোটেকশনের কথা যে আমি আনলাম, এই যে আপনার এই প্রসঙ্গগুলির সাথে এটার সাথে রিলেটেড, যে কখনো যদি কোনো দুর্নীতি হয় বা কোনো কারণে যদি ইনভেস্টর যদি ক্ষতিগ্রস্ত হয়, শেয়ার হোল্ডার যদি ক্ষতিগ্রস্ত হয়, মাইনরিটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এইটা মানে লিগ্যাল মানে জুডিশিয়ারি সিস্টেম এটাকে মানে সিগনিফিকেন্টলি তাদেরকে প্রোটেক্ট করবে। এটা হচ্ছে আপনার কমন ল সিস্টেমের ইয়ে। তো এখন আমাদের তো সে ধরনের কোনো প্রেসিডেন্স নাই। এই যে ইব্রাহিম খালেদের যে রিপোর্ট, সেই রিপোর্টের কোনো কিছু তো আসলে আমরা মানে মোস্ট অফ দ্য পিপল আসলে তারা জানে না, হয়তো বা কিছু অংশ হয়তো বা পাবলিশ হয়েছে, কিন্তু এইটার লিক থ্রু মিডিয়া, হ্যাঁ, কিন্তু এটা পাবলিশ করা হয়নি, যেটা আমরা আশা করেছিলাম যে এটা পাবলিশড হবে। এবং খন্দকার ইব্রাহিম খালেদ, আমি যতটুকু শুনেছি, ইট ইজ এ ভেরি কম্প্রিহেন্সিভ রিপোর্ট, এবং দেয়ার ওয়ার সো মেনি রিকমেন্ডেশনস, ভেরি অথেন্টিক রিকমেন্ডেশনস। এবং উনি কিন্তু এই ইরেগুলারিটির সাথে জড়িত যারা, তাদেরকে মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ শাস্তি দেওয়ার কথা কিন্তু উনি বলেছিলেন। এবং এই যে শাস্তির কথা যে আমি বললাম, একটু জোর দিয়ে বললাম, সেটা হচ্ছে আপনি যদি দৃশ্যমান শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে মার্কেটের কনফিডেন্স কখনোই আসবে না। এবং আমরা এখন পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়ালকে কোনো ক্যাপিটাল পানিশমেন্ট দৃশ্যমান শাস্তি আমরা কিন্তু দিতে এখনো দেখিনি। সুতরাং তারা যে সততার কথা বলছে, তারা যে মানে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, পিছনের যে ইরেগুলারিটি, সেই রেগুলারিটিসের যদি বিচার আপনি করেন এবং মানুষ যদি জানতে পারে যে এই ইরেগুলারিটিসের জন্য এই শাস্তি হইতে পারে, এখনকার রেগুলেটর, ভবিষ্যতের রেগুলেটর যারা জানবে যে না 10 বছর আগে অপরাধ করেও তারা শাস্তি পেয়েছে, তাহলে এরা বা ইনারা অবশ্যই আমার মনে হয় ইমোরালিটি ইজ এ হিউম্যান নেচার টু সাম এক্সটেন্ট, এটা থাকবে। কিন্তু এই কারণে জুডিশিয়াল সিস্টেমটা থাকে যে ওই যতটুকু ইমোরালিটি, আনকন্ট্রোল ইমোরালিটি মানুষের মধ্যে চলে আসে, জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, সেটা জুডিশিয়ারি সিস্টেমটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আঁকে। কিন্তু আমার কাছে মনে হয় না যে আমাদের কোনো সরকার কখনো এই ধরনের কোনো কালপ্রিট যারা স্টক মার্কেটের এই ধ্বংসের জন্য দায়ী, তাদেরকে কোনো শাস্তির ব্যবস্থা, ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করেছে বলে আমি এখন পর্যন্ত জানি না। এবং এটা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত যত ধরনের আপনি রেগুলেশন আপনি নেন না কেন। আমার একটা অবজারভেশন যে আসলে আমাদের এখানে পলিসি মেকিং গুলো হয় একটা যে সেন্টিমেন্ট ওয়েভকে সেন্টার করে। ফর এক্সাম্পল, আপনার আই ডোন্ট নো, আমি শুধু এটুক আপনাকে বলতে পারি যে যখন ইব্রাহিম খালেদ রিপোর্ট, সেই রিপোর্টটির টোন আমরা কিছু অংশ রিপোর্টার হিসেবে পড়েছি, টোনটা অনেকটা এরকম যে শেয়ার মার্কেট অ্যাবনর্মালি, যেটাকে আমরা বলছি, আমি নিজেও বলছি যে নটোরিয়াস বাবল, তো এইভাবে বেড়ে যাওয়ার এটা প্রিভেন্ট করতে হবে। এখন কিভাবে আপনি করবেন? ভালো ইকুইটি সাপ্লাই বাড়িয়ে আপনি ডিমান্ড সাপ্লাই ম্যাচ করাতে পারেন। তারা সেদিকে না গিয়ে পুরো 1 দশকের বেশি সময়, 1.5 দশক ইনফ্যাক্ট, এবং যত সময় গিয়েছে দেখা গেছে যে তারা ইনফ্যাক্ট মোর কন্ট্রোল এইরকম একটা পথেই হেঁটেছেন। অ্যান্ড তার ফল হয়েছে যে এটি আসলে শেষ পর্যন্ত মার্কেট থাকেনি, এবং এটা সারা পৃথিবী ইনভেস্টররাও কিন্তু এই জন্য সাফার করেছে, যারাই বাংলাদেশে ইনভেস্ট করেছিলেন। আবার ঠিক শাস্তির কথা যখন আপনি বলছিলেন, যে আমরা রিপোর্ট করেছি যে 100 টাকা ইনকাম করে ম্যানিপুলেটর যদি 3 টাকা 5 টাকা ফাইন দেয়, 2 টাকা ফাইন দেয়, এটি আসলে ম্যানিপুলেশন বন্ধ করবে না। তারপরে আবার এসছে ইন্টারিম সরকারের সময় একটা রেগুলেটরি ইন্টারিম সেটআপ ছিল, তারা এখন আর নাই। তারা এমন ফাইন করেছেন যে আপনার যে
প্রুভেন অ্যামাউন্ট অফ যে তারা যে বেনিফিটটা পেয়েছিল ম্যানিপুলেটররা এন্টায়ার অ্যামাউন্টটা করেছে, হাজার হাজার কোটি টাকা ফাইন করেছে, বাট আমাদের লিগাল সিস্টেম, কোর্ট সিস্টেম, সেগুলো আবার এগুলো এনফোর্স করার জন্য নট ফাস্ট এনাফ অর নট সাপোর্টিভ এনাফ, যে 1% or পয়েন্ট সামথিং % অফ দ্য ফাইন তারা হয়তো রেগুলেটর আদায় করতে পেরেছে। তো সেখানে আবার এই যে বিগ প্লেয়ারদেরকে এইভাবে ফাইন করার কারণে বাজার কিন্তু আসলে অ্যাবনর্মালি আপনার ডিপ্রেসড হয়ে গেছিল, এটিও সত্য। মানুষ কিন্তু এখন ডিরেগুলেশনস চাচ্ছে। আর কি রিস্ক, আপনি বিভিন্ন দেশের ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট পলিসি মেকিং এর ইউ হ্যাভ স্টাডিজ, আপনি এগুলো পড়ান, তো মেজর রিস্কগুলো কি কি দেখতে পাচ্ছেন যে আমরা যে ডিরেগুলেশন ফেজে, আমরা ওয়াল স্ট্রিট বলি বা আপনার সিটি অফ লন্ডন, তারা তো আরো আগে কয়েক দশক আগে এগুলো এক্সপেরিমেন্ট করেছে। তো আপনার যে সাজেশন রিগার্ডিং ডিরেগুলেশন কি কি করা উচিত, হ্যাঁ, কি করা উচিত না? রাইট, থ্যাংক ইউ যে আপনি এটা বলেছেন। সো এক্সপিরিয়েন্স বলে সেটা হচ্ছে যে আসলে কিছু ইমোরাল অ্যাক্টিভিটিস, ইরেগুলারিটি, এটা part of the economic activities process. You cannot stop them. If you try to stop them, then you are living in a fool's paradise. Okay, but এটা সবখানেই হয়। কিন্তু একটা জিনিস যেটা পাশ্চাত্যে যেটা খুবই কম হয় সেটা হচ্ছে যে টপ যে পার্সনটাকে বসানো হয়, যে ধরেন সেকের চেয়ারম্যান, অথবা আপনার ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান, অথবা আমাদের ব্যাংক অফ ইংল্যান্ডের যে চেয়ারম্যান, লন্ডন স্টক এক্সচেঞ্জের যে আমাদের ইউকের যে রেগুলেটরি বডি, এদের যে টপ যে পার্সনগুলি থাকে, এই পার্সনগুলিকে যখন তারা নিয়োগ দেয়, এই নিয়োগের ক্ষেত্রে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স থাকে না, এবং তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তারা কাজ করে, এবং তারা তাদের পলিসির জন্য তারা গভর্নমেন্টের সাথে তারা ডিবেট করে। যে গভর্নমেন্টের থেকে যদি কখনো কোনো প্রেশার আসে, তারা তখন বলে যে নো, we are not going to entertain any of the requests from the government. No, this is not good for the market. আমাদের দেশে এই জিনিসটা আপনিও জানেন, আমিও জানি, কমপ্লিটলি অ্যাবসেন্ট। এখন হয়তো এই কথাটা সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধান বা টপ অফিসিয়ালরা বলছেন, এবং ইনভেস্টরস এন্ড অ্যানালিস্টদের একটা বড় অংশ এখন কিন্তু বিশ্বাস করছে যে ইন্ডিপেন্ডেন্স একটা লেভেল পর্যন্ত এখানে আসবে। সো যদি আসে, তারপরে আমরা আবার ডিসকাস করব, কিন্তু সেটা আসুক। আমি তার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখিনি। যে কয়েকটা চেঞ্জ ফাইন্যান্সিয়াল সেক্টরে এই পর্যন্ত হয়েছে, আমি খুব একটা আশাপ্রদ আমার কাছে মনে হয়নি। কারণ হচ্ছে তাদের যে সমস্ত ডিসিশনসগুলি আমি দেখেছি, ডিসিশনসগুলি খুব একটা কোঅর্ডিনেটেড আমার কাছে মনে হয়নি, বরং আমার কাছে মনে হয়েছে যে মোর অফ পলিটিক্যালি মোটিভেটেড। ঠিক আছে, সো আই এম সরি, আই মাইট বি রং, সো ইফ আই এম রং দেন আই উড বি হ্যাপি মোর দেন ইউ, বাট সো ফার আই ডিডন্ট হ্যাভ এনি ইন্ডিকেশনস about the independence of any of the regulatory sort of authorities. সো যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে ধরেন প্রাইভেট সেক্টরকে গ্রো করার জন্য এটাকে পাবলিক সেক্টরের কাছ থেকে দূরে রাখতে হয়, এবং তাদের ইন্টারফারেন্সটাকে কমাইতে হয়। কারণ পলিটিশিয়ানসরা, এটা খুব ন্যাচারাল যে পলিটিশিয়ানস তাদের একটা এজেন্ডা থাকে। যেমন ধরেন বিএনপি যখন পাওয়ারে আসে, তাদের একটা ম্যানিফেস্টো থাকে, আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে তাদের একটা ম্যানিফেস্টো থাকে, জামাত ইসলামী যখন ক্ষমতা আসবে তাদের একটা ম্যানিফেস্টো থাকবে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চাইবে যে তাদের ম্যানিফেস্টোটা যাতে তারা বাস্তবায়ন করতে পারে। এবং এই ম্যানিফেস্টো বাস্তবায়ন যখন করতে চায়, তখন তারা এক ধরনের ইনফ্লুয়েন্স, পৃথিবীর সবখানে, যে তারা যখন রিপাবলিকান আসে তখন রিপাবলিকানদেরকে বেশি লোন দেওয়া, ডেমোক্রেটরা আসে তাদেরকে বেশি লোন দেওয়া, এটা খুব স্বাভাবিক। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা, যে রেগুলেটর যে থাকবে সে এটাকে কন্ট্রোল করবে, এটাকে স্টপ করবে বা এটাকে মিনিমাইজ করবে। সেই পর্যায়ে আমরা যখন যাব, তখন আমার মনে হয় যে মার্কেট, এবং এই জিনিসটার জন্য এটা একদিন, এই যে আপনি যেমন বললেন যে দু একজনের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাদের মার্কেট আরো ডিপ্রেসড হয়ে গেছে, এটা কিন্তু এই যে একটা শর্ট টার্ম কথা আপনি বললেন, এইভাবে যদি আপনি সিরিজ অফ পানিশমেন্ট দিতে থাকেন এক পর্যায়ে, তখন কিন্তু মার্কেট আবার ঘুরে যাবে, এবং তখন যখন ঘুরবে তখন এটা কন্টিনিউ করবে, এটা প্রলংড একটা ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, যে মার্কেট তখন বিশ্বাসটা বা আস্থাটা ফেরত পাবে। এই মার্কেটকে আস্থাটা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের সবার কাজ, রেগুলেটরের কাজ, সরকারের কাজ। এবং রেগুলেটরের পিছনে রেগুলেটর থাকে, এই রেগুলেটরের পিছনে যে রেগুলেটরটা, এই রেগুলেটরটাকে আমাদের আসলে স্টপ করতে হবে। এবং আমি জানি এটা সরকার চাইলেই পারে, যে কোনো সরকার এটা চাইলেই পারে। এবং আমার ধারণা বর্তমান সরকার, তাদের যারা নেতৃস্থানীয় যারা আছে, তারা বাইরের অনেক কিছু তারা দেখেছে, এবং উনি, আমার ধারণা তারা বেশ ডায়নামিক, এবং আমার ধারণা উনি যদি চায় উনি এটা করতে পারে, এবং আমার ধারণা সেই সদিচ্ছা তার হয়তো বা কিছুটা আছে। দেখা যাক সামনে কি হয়।
আরেকটি বিষয় যে আমাদের দেশে যে আপনার বক্তব্যের যে মেসেজ সেটিও কিন্তু লেয়ারে লেয়ারে ডিস্টর্টেড হয়। ফর এক্সাম্পল, আপনি মাইনরিটি ইনভেস্টরের প্রোটেকশনের কথা বলছেন। প্রোটেকশন, ডাজ ইট মিন দ্য গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্রোটেকশন এগেনস্ট ইনভেস্টমেন্ট লসেস অর তার লিগাল রাইটসের প্রোটেকশন? লিগ্যাল রাইটসের প্রোটেকশন। কিন্তু এটাই আবার কিন্তু বিভিন্ন আলোচনায় ডিস্টর্ট হয়ে যে ইনভেস্টর যে লোকসান করলো এর দায় কে নেবে? তারপরে সেখানে মিছিল হয়, সরকার তখন নানাভাবে ইন্টারেস্ট মৌকুফ করা, এই যে আইসিবি, হ্যাঁ, করাপশন পার্টটা আমরা ডিসকাস নাই করলাম, যে এই যে এই ডিস্টর্টেড মেসেজের বেসিসে যখন পলিসিগুলো হয়, তো ফিউচারে আমাদের সূচকটা যেটি 10,000 উঠে গেছিল, এটি কতটা জাস্টিফাইড ছিল আপনারা প্রফেসর হিসাবে তার চেয়ে ভালো জানেন, কিন্তু আমরা কি আসলে অত্যন্ত লো একটা বেজে স্টাক ফর ইয়ার্স, প্রায় আমরা যদি বলি 1.5 দশক, আসলে আমাদের এই ডিএসসি এক্স যেটা, এটা আসলে ফিউচারে কোথায় যাবে বলে আপনার ফোকাস? What's your dream about the stock market? হ্যাঁ, আসলে আমাদের স্টক মার্কেটটা কি উপরে না নিচে, এটা আসলে we shouldn't make any comment on that. ঠিক আছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টক মার্কেটের ইন্ডেক্সটা হচ্ছে এখন 5,800. দ্যাট ইজ হোয়াট মার্কেট থিংস, that is the market's perception. We have to honor the market's perception. We shouldn't say যে it is 5,800, it's too low, it should be 10,800. We shouldn't say that, because who knows, you haven't done so. The way you are analyzing the stock, I might have analyzed in a little bit different way. You are right, I am also right. Now the point is, who are majority will influence the market. That is finance. We beat of the indexes, but what I'm trying to say is, okay, it's 5,800. We have to make every effort to drive it up, but gradually, okay, and in a very procedural way, fundamental way, following the fundamental way, rather than encouraging the herding behavior. So if we see the stock market is going up, so আজকে 5,800, কালকে এটা 6,000 হলো, তারপরের দিন 6,200, হ্যাঁ এটা বেড়ে চলেছে, 7,000 হয়েছে, 8,000 হয়েছে, এই তো 1 মাসের মধ্যে এটা 10,000 হলো। If that is the case, don't get happy, don't get any pleasure, okay? Stop and think যে এখানে কোনো একটা কিছু খারাপ কিছু হচ্ছে, নাহলে এত তাড়াতাড়ি তো স্টক মার্কেটের ইন্ডেক্স বাড়ার কথা না, ঠিক আছে? সুতরাং আমাদের এটা হ্রাস টানতে হবে এবং আমাদেরকে একটা গ্র্যাজুয়াল স্টেডি যে আপনার গ্রোথ, এইটা আমাকে ফলো করতে হবে, এবং স্টক মার্কেটের স্টেডি গ্রোথটাই হচ্ছে সাস্টেনেবল গ্রোথ। ভ্যালুয়েশন পার্সপেক্টিভ থেকে আমাদের এই প্রোগ্রামে অনেক যে আপনার ইকুইটি অ্যানালিস্টরা আসেন, তারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে অনেক সো মেনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করার মতো যে কোম্পানি আছে তাদের স্টক হিস্টোরিক লো ভ্যালুয়েশনে আছে, যে সিঙ্গেল ডিজিট পি এন্ড সিগনিফিকেন্টলি লাইক 5, 6, 7 পিতে আছে। তো সেখান থেকে যা হচ্ছে ভালো, যদি কখনো মার্কেট আবার কখনো ইনসেইন হয়, তো আমরা সেটিও নিশ্চয়ই চাইবো না যে সরকার ডিক্রি দিয়ে বা নিয়ন্ত্রক সংস্থা নানা রকমের অ্যাডভার্স পলিসি করে সেই মার্কেটকে আবার কুল ডাউন করার চেষ্টা করছে, যেটি আগে আওয়ামী লীগ সময় আমরা হতে দেখেছি কন্ট্রোল মেকানিজম থেকে, সেটিও যেমন আমরা এক্সপেক্ট করবো না। একজন স্মল ইনভেস্টর সে এই মার্কেটে নিজেকে কিভাবে সেফগার্ড করবে এগেইনস্ট অল দ্য আমার কাছে মনে হয় এখানে আমি দুটো জিনিস আমি আপনাকে বলবো। একটা হচ্ছে যে সরকারের কিছু দায়িত্ব এখানে আছে, যেমন এই সেন্ট্রাল ব্যাংক, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের যে রাজস্ব যে খাত, যে আপনার এনবিআর, এরা তিনজন কিন্তু সবসময় তাদেরকে কোঅর্ডিনেট করবে, কারণ ট্যাক্সের যে লেভেল, এই ট্যাক্স লেভেলটাও কিন্তু স্টক মার্কেটটাকে বুস্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা factor. At the same time, interest rate is also very important, and foreign exchange rate, কারণ আমাদের স্টক মার্কেটটাকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের এক্সচেঞ্জ রেটের স্ট্যাবিলিটিটাও দরকার, ইন্টারেস্ট রেটটা ডোমেস্টিক মার্কেটের ইনভেস্টরদেরকে এনকারেজ করার জন্য দরকার। সো এই তিনটা বডি তারা কন্টিনিউয়াসলি তারা কোঅর্ডিনেট করবে, একজন আরেকজনকে ওভারল্যাপ করবে না, কিন্তু কন্টিনিউয়াসলি কোঅর্ডিনেট করবে। এটা হচ্ছে একটা সাইড। ইনভেস্টরদের সাইড থেকে আমার কাছে মনে হয় যে, আমার মনে হয় সরকার মানে
রেগুলেটরি কমিশনকে একটা রুল করে দেওয়া উচিত যে কেউ যদি বিও অ্যাকাউন্টে না, সেই বিও অ্যাকাউন্ট মানে কেউ যদি স্টক মার্কেটে ট্রেড করতে চায় তার তো একটা অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট খোলার একটা পূর্ব শর্ত হচ্ছে তাকে একটা মিনিমাম লেভেল অফ নলেজ তাকে থাকতে হবে, মানে যাতে তারা যা বুঝতে পারে যে লস অ্যান্ড গেইন বোথ অফ দেম আর দ্য আউটকাম ফ্রম স্টক মার্কেট ট্রেডিং, ঠিক আছে, এবং বোথ অফ দেম আর ন্যাচারাল আউটকাম, ঠিক আছে। সুতরাং তারা যেন মানে লস হলেই যেন তারা রাস্তায় নেমে না যায়, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার জন্য আমার মনে হয় যে প্রতিটা যে ব্রোকারেজ হাউস আছে তাদেরকে আমার কাছে মনে হয় বলে দেওয়া যে তোমাদের যে সমস্ত কাস্টমার আছে তাদেরকে তোমরা মানে নিয়ম করে ধরেন ফেস বাই ফেস তাদেরকে অ্যাটলিস্ট একটা মিনিমাম এডুকেশন এটা দেওয়া। এটা না হলে মানে এটাতে হবে কি তাদেরকে অ্যানালিস্ট হতে হবে না, তাদের এক্সপেকটেশনটা বিল্ড আপ করা যে স্টক মার্কেট এই জিনিস, এখানে এই হয় এবং এই হলে তোমরা এইরকম রিয়েক্ট করো না, এটা লজিক্যাল একটা জিনিস। আমার মনে হয় এটা আসলে করা দরকার, এবং এটা যদি করা হয় এবং তারা যদি জানে যে স্টক মার্কেট আসলে ইটস নট এ লটারি মার্কেট, ঠিক আছে, ইটস নট এ লটারি মার্কেট, এটা হচ্ছে একটা ইনফরমেশনের একটা মানে মানে কি বলবো ইনফরমেশন অ্যাডভান্টেজের একটা জায়গা, যেখানে ইনফরমেশনটাকে অ্যানালিসিস করেই আমাকে মানে গেইন করতে হবে। সো এই জিনিসটা গভর্নমেন্টের করা দরকার যে ফাইন্যান্সিয়াল লিটারেসির দিকে জোর দেওয়া দরকার, তাহলে ইনভেস্টরদের যে রিগ্রেট এই রিগ্রেটটা কমবে। এবার সবচেয়ে বিলিয়ন ডলার কোয়েশ্চেন যে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কি? জি, যে কোনো, শুধু বাংলাদেশ না, যে কোনো অর্থনীতির ভবিষ্যৎই ভালো, প্রোভাইডেড যে এই অর্থনীতিকে যারা ড্রাইভ করছে তারা সে অর্থনীতিটাকে ভালোবাসে এবং তারা অনেস্ট, এবং এই অর্থনীতির থেকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে তারা তাদের নিজেদের লোক মনে করে। এরকম যে কোনো অর্থনীতি উন্নত হতে বাধ্য। আমাদের দেশে এই ধরনের নেতৃত্ব সম্পূর্ণভাবে আমরা এখনো পাইনি, ভবিষ্যতে হয়তো বা পাবো, আমার সে আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লং ফর্মের ডিসকাশন হয়েছে, কিছুটা তাত্ত্বিক ঘরানার, আমরা পার্টিকুলার ইকুইটি নিয়ে ডিসকাস করিনি। শেয়ার বাজারে যে মোমেন্টামটা এসছে এটি বজায় থাকুক প্রত্যেকটা বিনিয়োগকারী চান, বিশ্লেষকরাও নিশ্চয়ই তার বাইরে নন, কিন্তু আমরা যে ডিরেগুলেশনসের যে ড্রাইভ এসছে এখন এটি সম্পর্কে কথা বলছিলাম। এখানে আমরা আবেগে আবার অতিরিক্ত ডিরেগুলেট করে কোনো ব্যাকফায়ার কিনে আনি কিনা সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। স্যার বলছিলেন যে দেশের অর্থনীতি যদি এটা যারা চালান তারা যদি দেশটাকে ভালোবাসেন, এর সুফল ভোগীদেরকে নিজের মানুষ মনে করেন, তাহলে প্রত্যেকটা অর্থনীতির ভবিষ্যৎই উজ্জ্বল। নিয়ন্ত্রক সংস্থার যে দায়িত্ব সেগুলো তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন, তার যে ইন্ডিপেন্ডেন্স থাকা দরকার সেটি আবার আসতে হবে যে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে, দ্য প্রফেশনালিজম, সব কিছুই আলোচনায় এসছে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।